আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা পড়বো অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় ক্লাস আজকেরটা আমাদের। তো আজকের ক্লাসে আমরা পার্ট 4 ও 5 পড়বো। গত ক্লাসে আমরা পার্ট 1 থেকে 3 পর্যন্ত পড়ে ফেলেছিলাম এবং এমসিকিউ সলভ করে ফেলেছিলাম। আজকের ক্লাস স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র কি জিনিস সেটা আমরা জানবো, দেন হচ্ছে নিউরনের এই পিকচারটা আঁকাবো এবং এইখানে তোমাদের অনেকের কাছে এগুলো সব হিজিবিজি লাগতেছে, হয়তোবা এই হিজিবিজি ক্লিয়ার করবো আজকে, ঠিক আছে? তো চলো আমরা আজকে পড়াশোনা শুরু করি। প্রথম এতখানিতে হয়তো তেমন একটা কিছু বুঝতে পারবা না, একটু ওয়েট করা লাগবে ভাইয়ারা, ইজি হইতে একটু টাইম লাগবে, ঠিক আছে? তোমরা ষষ্ঠ শ্রেণীতে শ্রেণীবিন্যাস থেকে এককোষী ও বহুকোষী জীবের বৈশিষ্ট্য জেনেছ। ষষ্ঠ শ্রেণী কেন, তোমরা এই শ্রেণীতে বা এই অষ্টম শ্রেণীতে প্রথম চ্যাপ্টারে, মেবি প্রথম চ্যাপ্টার নাকি তৃতীয় চ্যাপ্টারে জানা শিখছিলা। বহুকোষী জীবের দেহে টিস্যু, অঙ্গ ও তন্ত্র ইত্যাদি ভিন্ন ভিন্ন গঠন পরিলক্ষিত হয়। মানে বহুকোষী জীব যারা, আমরা মানুষরা যেরকম বহুকোষী না, আমাদের দেহের বিভিন্ন রকমের অঙ্গ যেমন হাত, পা, টিস্যু, হ্যাঁ, তারপরে হচ্ছে তন্ত্র, এগুলো ভিন্ন ভিন্ন গঠন, ঠিক আছে? বিভিন্ন অঙ্গ পতঙ্গে ছড়িয়ে রয়েছে অগণিত কোষের বিচিত্র কর্মকাণ্ড। এই কর্মকাণ্ডের সাথে যোগসূত্র রচনা করা এবং পরিবেশের সাথে সম্পর্ক রাখার জন্য জীবের দেহে দ্রুত যোগাযোগ রক্ষা করা প্রয়োজন। যেমন কারো দুঃখে তোমার কান্না পায়, কারো খুশিতে তুমি খুশি হও, পরীক্ষায় ভালো করলে তোমার আনন্দ হয়। এই কাজগুলো বিভিন্ন উদ্দীপকের কার্যকারিতার ফলে ঘটে আর দেহে বিভিন্ন অংশের উদ্দীপনা বহন করা, দেহের বিভিন্ন অঙ্গের কাজের সমন্বয় সাধন করা এবং পরিবেশের সাথে সম্পর্ক রাখা স্নায়ুতন্ত্রের প্রধান কাজ। এখন এতটুকুতে কিছুই বুঝো নাই, স্নায়ুতন্ত্র সম্পর্কে কিছুই বুঝো নাই, বুঝছি। বাট এইখানে যে 3টা লাইন দেওয়া আছে, এটা হচ্ছে স্নায়ুতন্ত্রের সংজ্ঞা। এটা একটু মুখস্থ করা লাগবে, ঠিক আছে? আমি বুঝাবো, চিন্তা নাই, আমি বুঝাবো। প্রাণী দেহে যে তন্ত্র দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগ রক্ষা করে, তার মানে একটা তন্ত্র, ঠিক আছে? একটা সিস্টেম, আমাদের দেহের ভিতরে একটা সিস্টেমের কথা বলতেছি আমরা। সেই সিস্টেমটা কি করতেছে, আমাদের বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগ স্থাপন করতেছে। বিভিন্ন অঙ্গ বলতে কি, যেমন হাতের সাথে পা, হ্যাঁ, সংযোগ স্থাপন করতেছে। যেমন ওই যে সাইকেল চালানোর উদাহরণটা গতকালে দিছিলাম, তাই না? এরপরে হচ্ছে বিভিন্ন জৈবিক কার্যাবলীর সমন্বয় সাধন করতেছে এবং হচ্ছে উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করার মাধ্যমে পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে, তাকে স্নায়ুতন্ত্র বলে। এখন কথা হয়েছে, এই স্নায়ুতন্ত্রের সংজ্ঞাটা তোমাদের কাছে অনেকের কাছে কঠিন লাগছে বা অনেকে মনে রাখতে পারবা না। তোমরা এইভাবে মনে রাখিও, প্রাণীদেহের যে তন্ত্র দেহের বিভিন্ন অঙ্গের সংযোগ রক্ষা করে, একটা পয়েন্ট, বিভিন্ন অঙ্গের সংযোগ রক্ষা করে, তারপরে হচ্ছে বিভিন্ন জৈবিক কার্যাবলীর সমন্বয় সাধন করে, তারপরে হচ্ছে উদ্দীপনায় সাড়া দেয়, এরপরে হচ্ছে পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে, তাকে স্নায়ুতন্ত্র বলে। 4টা পয়েন্ট দিবা, ঠিক আছে? 4টা পয়েন্ট লিখে দিবা। দেহের বিভিন্ন অঙ্গের সাথে সংযোগ রক্ষা করে, দেন কি জৈবিক কার্যাবলীর সমন্বয় সাধন করে, তারপরে উদ্দীপনায় সাড়া দেয়, এরপরে হচ্ছে পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে, তাকে স্নায়ুতন্ত্র বলে। এখন কথা হয়েছে, স্নায়ুতন্ত্রের প্রধান অংশ হলো মস্তিষ্ক। স্নায়ুতন্ত্রের প্রধান অংশ হলো মস্তিষ্ক, এইটা একটু জানা লাগবে। স্নায়ুতন্ত্রের প্রধান অংশ কি? মস্তিষ্ক। মস্তিষ্ক বলতে কি, আমাদের ব্রেইন, মাথার ভিতরে যে ব্রেইন আছে সেই ব্রেইনের কথা বলতেছে, ঠিক আছে? মস্তিষ্ক বানান কিন্তু ভুল করিও না তোমরা। উন্নত মস্তিষ্কের কারণে মানুষ সৃষ্টির সেরা জীব হিসেবে পরিগণিত হয়, বা আমাদেরকে যে সৃষ্টির সেরা জীব বলা হয়, আমরা মানুষদেরকে যে সৃষ্টির সেরা জীব বলা হয়, কি কারণে? এই মাথাটার কারণে। আমাদের মাথাটা অনেক উন্নত, ঠিক আছে? মস্তিষ্ক অসংখ্য বিশেষ কোষ দ্বারা গঠিত, এরা নিউরন বা স্নায়ু কোষ নামে পরিচিত। এখন কথা হচ্ছে এখান থেকে জাস্ট আমরা এই 3টা লাইন পড়বো, আর স্নায়ুতন্ত্রের প্রধান অংশ হলো মস্তিষ্ক, এটা আমরা পড়বো, ঠিক আছে? এখন স্নায়ু কোষ বা নিউরন বা স্নায়ু কোষটা কি, জিনিসটা কি, নিউরনটা কি, স্নায়ু কোষটা কি? স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী এককে স্নায়ু কোষ বা নিউরন বলে। আমরা এই যে স্নায়ুতন্ত্র করতেছি না, এই স্নায়ুতন্ত্রটা হচ্ছে অনেকগুলো নিউরন, এই যে নিউরন, এই অনেকগুলো নিউরনের সমন্বয়ে গঠিত, ঠিক আছে? অনেকগুলো নিউরনের সমন্বয়ে গঠিত, ওকে? নিউরন মানবদেহের দীর্ঘতম কোষ। তাহলে মানবদেহের সবচাইতে বড় কোষ কোনটি? নিউরন। মানবদেহের সবচেয়ে বড় কোষ কোনটি? নিউরন। নিউরন প্রধানত 2টি অংশ নিয়ে গঠিত, কোষদেহ ও প্রলম্বিত অংশ। এরপরে বাকি যা আছে এগুলো তোমরা পড়ে বুঝতে পারবে না। এখন কথা হচ্ছে, আমাদের এই চিত্রটা আঁকানো শেখা লাগবে, ঠিক আছে? এই চিত্রটা যদি আমরা আঁকানো শিখি না,
তোমার এই এআই এতক্ষণ অংশ তোমার মুখস্থ করা লাগবে না, এতখানি অংশ তোমার মুখস্থ করা লাগবে না, দেখবা। চলো চিত্র আঁকায় ফেলি আমরা। তাহলে আমরা এখন কি আঁকাবো? আমরা এখন আঁকাবো হচ্ছে নিউরন। তাহলে আমার মতো করে আমার এইটাতে আঁকানোটা তেমন একটা ভালো হবে না, স্বাভাবিক, যেহেতু গ্রাফিক্স টাবিলিট তো ভাইয়া, এটাতে আঁকানোটা এতটা সহজ না, অনেক কঠিন একটা বিষয়। ওকে, তারপর আমি ট্রাই করতেছি আঁকানোর, এইভাবে আঁকানোর ট্রাই করবো। তোমরা এইটা আঁকাবা, সাথে সাথে আঁকাবা, ঠিক আছে? সাথে সাথে আঁকাবা। হুবহুব যে আমার মতোই হওয়া লাগবে বা হুবহুব যে বইয়ের মতো হওয়া লাগবে এমন কোনো কথা নেই। এইখানে একটা নিউক্লিয়াস থাকবে মাঝ বরাবর, ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে নিউক্লিয়াস। দেন এই যে প্রলম্বিত অংশ দেখতেছো না, এগুলা 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 এগুলো হচ্ছে এক একটা ডেনড্রন। এগুলাকে কি বলে? ডেনড্রন। আমার সাথে সাথে বলতে থাকো ভাইয়ারা, এগুলাকে বলা হয় কি? ডেনড্রন। ডেনড্রন। এখন এই ডেনড্রন থেকে তোমার হচ্ছে কিছু শাখা পোশাখা বাহির হয়। ডেনড্রন থেকে কিছু শাখা পোশাখা বাহির হয়। ডেনড্রন থেকে কিছু শাখা পোশাখা বাহির হয়। এই ডেনড্রন থেকে যে শাখাগুলো বাহির হয় সেগুলোকে কি বলা হয়? ডেনড্রাইট। যে শাখাগুলো বাহির করতেছি আমি, এই যে আঁকাচ্ছি, এগুলোকে বলা হয় কি? ডেনড্রাইট। হুবহু বইয়ের মতো হবে না ভাইয়া আমার চিত্র, ঠিক আছে? এগুলো, এই চিত্রটা আঁকাচ্ছি কেন এখন টের পাবা, আর একটু পরে টের পাবা। এগুলো কি? ডেনড্রাইট। কি বললাম? ডেনড্রাইট। দেখো, আচ্ছা, এটা এটা কি? ডেনড্রাইট। ডেনড্রাইট। আমরা কি পড়তেছি? আমরা একটা নিউরনের গঠন পড়তেছি, নিউরনটা কেমন দেখতে সেটা পড়তেছি। ওকে, এই যে আমরা বেগুনি কালার দিয়ে যেটা দিছি, এটা হচ্ছে কোষ। এটা কি? এটা হচ্ছে কোষ ঝিল্লি, ঠিক আছে? বা সেল মেমব্রেন বা কোষ মেমব্রেন, ঠিক আছে? কোষ মেমব্রেন, বা সোজা কথা বলতে হচ্ছে কোষের তো একটা এই জিনিসটার তো একটা জামা থাকা লাগবে, তাই না? এটা হচ্ছে একটা জামা, ঠিক আছে? কোষ মেমব্রেন, মেমব্রেন, কোষ মেমব্রেন। এরপরে এই যে কালারটা একটু চেঞ্জ করে নি, এই যে এইটা, হ্যাঁ, এটা হচ্ছে নিউক্লিয়াস। কি? নিউক্লিয়াস। নিউক্লিয়াস। আচ্ছা, এখন 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 এইটার মাঝখানে যে ফাঁকা জায়গাটা না, আর কোন কালার নিব? এই যে ফাঁকা জায়গাগুলো না, এই ফাঁকা জায়গাগুলোতে থাকে হচ্ছে সাইটোপ্লাজম। কি থাকে? সাইটোপ্লাজম। আমি কেন বলাচ্ছি একটু পরে টের পাবা। সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম, ঠিক আছে? এখন এই যে জাস্ট মাথার অংশটুকু, এই অংশটুকু, এই অংশটুকু, এই অংশটুকু কি বলা হয় জানো? কোষ দেহ। কোষ দেহ। কি কালার নিব? কোষ দেহ, দেহ, কোষ দেহ। এই অংশটুকু কি বলা হয়? কোষ দেহ। এরপরে এই যে প্রলম্বিত অংশ, এই যে এইটা হচ্ছে প্রলম্বিত অংশ, যেটাকে বলা হয় হচ্ছে এক্সন। এক্সন মানে এই যে এইখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত, এটাকে কি বলা হয়? এটাকে বলা হচ্ছে এক্সন। এক্সন, এক্সন। এতটুকু বোঝা গেছে? আমি আবার রিক্যাপ করি। প্রথমে আমরা এখানে দুই তিনটা দাগ দিছি, দাগ দিয়ে এটাকে লম্বা করছি। দেন এই যে মাঝখানের যেটা, এটা হচ্ছে নিউক্লিয়াস। দেন এইখানে যে প্রলম্বিত অংশগুলো বাহির হয়েছে চিকন চিকন, এগুলো হচ্ছে ডেনড্রাইট। এগুলো কি? ডেনড্রাইট। ডেনড্রাইট। এবার বাহিরের এই যে আবরণগুলা, এই যে আবরণগুলা, এই যে আবরণগুলা, এগুলো কি? এগুলো হচ্ছে কোষ মেমব্রেন, বা হচ্ছে সোজা কথা বলতে বাইরের জামা। এরপর এই যে ফাঁকা জায়গাগুলো না, সাদা সাদা ফাঁকা জায়গাগুলো, এই ফাঁকা জায়গাগুলো কি ফাঁকা থাকে? ফাঁকা থাকে না, এর ভিতরে থাকে হচ্ছে সাইটোপ্লাজম। এতটুকু বোঝা গেছে? বোঝা গেছে। এখন এই যে এই অংশটুকুকে, এই ডেনড্রাইট না কিন্তু, এগুলো না, শুধুমাত্র এই মাঝখানের অংশটুকুকে, এই অংশটুকুকে বলা হয় হচ্ছে কোষ দেহ, ঠিক আছে? কোষ দেহ, কোষ দেহ। এরপরে এই যে লম্বা অংশটুকু না, এই এতখানি অংশকে বলা হয় হচ্ছে এক্সন। এই এতখানি অংশকে কি বলা হয়? এক্সন। এক্সন, এই যে এক্সন। এতটুকু বোঝা গেছে? বোঝা গেছে আশা করি। দেন এই একজনের গায়ে এইভাবে
একটা জিনিস থাকে, দুই পাশ দিয়েই থাকে, এর মাঝখানে আবার নিউক্লিয়াস থাকে। এখন আপাতত জাস্ট এতটুকু। আচ্ছা, এগুলোকে কি বলা হয় জানো? এই যে এগুলোকে বলা হচ্ছে মায়োলিন সিট। কি বলা হয় এগুলোকে? এগুলোকে বলা হয় হচ্ছে মায়োলিন সিট, মায়োলিন সিট। আর এই যে মাঝখান দিয়ে যে ফাঁকা জায়গাগুলো, এই যে মাঝখান দিয়ে যে ফাঁকা জায়গা না, এই যে ফাঁকা জায়গা, এই যে ফাঁকা জায়গা, এই যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাগুলোকে কি বলা হয় জানো? এই ফাঁকা জায়গাগুলোকে বলা হয় র্যানভিয়ারের পর্ব। র্যানভিয়ারের পর্ব, র্যান ভি আ রের পর্ব, পর্ব, র্যানভিয়ারের পর্ব। এতটুকু বোঝা গেছে ভাইয়ারা? আমি আবার ক্লিয়ার করি, প্রথম থেকে আমি আবার ক্লিয়ার করি, সমস্যা নেই তো। এটা নিউক্লিয়াস, এটা কি নিউক্লিয়াস। দেন এগুলো হচ্ছে ডেনড্রাইট, এগুলো ডেনড্রাইট, বোঝা গেছে এতটুকু। দেন এখানে যে ফাঁকা জায়গাটা, এটা হচ্ছে সাইটোপ্লাজম, এই ফাঁকা জায়গাতে সাইটোপ্লাজম থাকতেছে। দেন এই যে জামাটা, এই জামাটাকে বলা হচ্ছে কোষ মেমব্রেন। বোঝা গেছে এতটুকু? এই পুরাটা না, এই অংশটুকুকে বলা হচ্ছে কোষ দেহ। আর এই যে অংশটুকু, এটাকে বলা হচ্ছে এক্সন, প্রলম্বিত অংশ বা লম্বা অংশ, এক্সন। এরপরে এই যে আমরা এগুলো দেখতে পাচ্ছি, এগুলোকে কি বলা হচ্ছে মায়োলিন সিট। এতটুকু বোঝা গেছে? এইখানে যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাকে বলা হচ্ছে র্যানভিয়ারের পর্ব। বোঝা গেছে? সিম্পল বিষয়। ওকে, এখন দেখো, এই যে কোষ দেহ, এই যে এক্সন, এই এক্সন আর এই ডেনড্রাইট, এগুলোকে কি বলা হয় জানো? এগুলো কি দেখো লম্বা হয়ে বাইরে হয়েছে না? এই একজন কত লম্বা একটা বিষয়। ডেনড্রাইট কি কত লম্বা একটা জিনিস না? ডেনড্রাইট গুলো কি লম্বা না? এগুলোকে বলা হয় হচ্ছে প্রলম্বিত অংশ। কি? একটা নিউরনের প্রলম্বিত অংশ। কি? এই যে একজন আর এই ডেনড্রাইট, এগুলো কি নিউরনের প্রলম্বিত অংশ। বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। এখন দেখো, এটা আমরা কি বললাম মূলত? এটা আমরা কি আঁকাইলাম মূলত? এটা আমরা আঁকাইলাম একটা নিউরনের গঠন, একটি নিউরনের গঠন। নিউরন বা স্নায়ু কোষ, রনের গঠন। এইটা যে খুবই গুরুত্বপূর্ণ ভাইয়ারা, এটা সৃজনশীলে আসবে, ঠিক আছে? একটি নিউরনের গঠন এটা। কারণ কথা হচ্ছে নিউরন কি ছিল? অসংখ্য নিউরন মিলা কি হইতো? স্নায়ুতন্ত্র গঠিত হইতো, তাই না? এখন এই যে অসংখ্য নিউরনের কথা বলতেছি আমরা, তাই না? অসংখ্য নিউরনের কথা বলতেছি, তাহলে এই অসংখ্য নিউরন একটা আরেকটার সাথে কিভাবে কানেক্টেড থাকে? অসংখ্য নিউরনের কথা তো বলতেছি, কিন্তু একটা আরেকটার সাথে কিভাবে কানেক্টেড থাকে? এই দেন এই তারপরে এই হ্যাঁ, এগুলো কি ছিল? বৃদ্ধি পেয়ে ডেনড্রাইট হয়ে গেছিল, তাই না? আমি আবার আগাচ্ছি, কালারটা চেঞ্জ করে নেওয়া উচিত ছিল। এগুলো কি? ডেনড্রাইট। সুন্দর হবে না ভাইয়া? তোমরা খাতাতে সুন্দর করে আঁকাবা, ঠিক আছে? এগুলো কি? ডেনড্রাইট। দেন এখানে এইখানে এই যে এইখানে এই যে একজন, এটা কি ছিল? একজনের তো আরো কিছু দেওয়া বাকি আছে। এগুলো কি ছিল? মায়োলিন সিট। মাঝখানে ফাঁকা জায়গাগুলো কি ছিল? র্যানভিয়ার পর্ব। ওকে, এইখানে এই যে এই ডেনড্রাইটের সাথে আরেকটা, এটা তো আরেকটা নিউরন, এখানে নিউক্লিয়াস দেওয়া লাগবে। এটা তো আরেকটা নিউরন, তাই না? এই ডেনড্রাইটের সাথে আরেকটা নিউরনের একজন যে জায়গায় যুক্ত হয়, নিউরনের সাথে আরেকটা নিউরনের একজন, মানে একটা নিউরনের ডেনড্রাইটের সাথে, এটা কি ডেনড্রাইট না? ডেনড্রাইটের সাথে আরেকটা নিউরনের এই একজন, এটাতে একজন এর যে যুক্ত হয়, এই স্থানটাকে কি বলা হয় জানো? এই যুক্ত হওয়ার স্থানটাকে বলা হয় সিনাপসিস। এই যুক্ত হওয়ার স্থানকে কি বলা হয়? সিনাপসিস। এই যুক্ত হওয়ার স্থানকে কি বলা হয়? সিনাপসিস। সি
সিনাপসিস। সিনাপসিস এই যুক্ত হওয়ার স্থান কি? তার মানে কি বললাম? সিনাপসিস কাকে বলে? সিনাপসিস কাকে বলে? দুটি নিউরনের সংযোগ স্থলে, দুটি নিউরন, এটা কি দুইটা নিউরনের সংযোগ না? এখানে দুইটা নিউরনের সংযোগ হইতেছে না? আমি আরেকটু ছোট করে নিই তাহলে বুঝতে পারবো। এই যে এখানে কি দুইটা নিউরনের সংযোগ হইতেছে, দুইটা নিউরনের সংযোগ স্থল কোন জায়গাটা? হচ্ছে একটা নিউরনের একজনের শেষ প্রান্ত আর একটা নিউরনের ডেন্ডন এর সাথে যে সংযোগ স্থল, এই সংযোগ স্থলকে সিনাপসিস বলে। এখানে অনেক কিছু সিম্পলি বোঝানোর ট্রাই করছে। দেখো আমরা আবার প্রথম থেকে করি। এইটা কি ছিল? এটা ছিল কোষ দেহ, এটা ছিল কোষ দেহ। দেন এই মাঝখানে ফাঁকা জায়গাগুলো ছিল কি? সাইটোপ্লাজম। তারপরে কি এই যে লম্বা লম্বা অংশ এগুলো কি ছিল? ডেনড্রাইট। এরপরে কি ছিল? কোষ মেমব্রেন কোনটা? এই যে বাইরের যে আবরণ এটা হচ্ছে কোষ মেমব্রেন। তারপরে সংযোগ স্থলকে কি বলা হচ্ছে? সিনাপসিস। এরপরে এই পুরাটাকে বলা হচ্ছে এক্সন, এইটুকু অংশকে বলা হচ্ছে কোষ দেহ। এরপরে এইটাকে বলা হচ্ছে মায়োলিন শীথ, আর এই মাঝখানে যে ফাঁকা জায়গা এটাকে বলা হয় র্যানভিহারের পর্ব। শেষ। এখন দেখো এখন তোমরা বুঝতে পারবা যে কেন আমরা এগুলো পড়লাম। এখন তোমরা বুঝতে পারবা, ঠিক আছে? এখন বুঝতে পারবা। দেখো স্নায়ুকোষ বা নিউরন, স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকারী এককে স্নায়ুকোষ বা নিউরন বলে। এই কোশ্চেনটা কিন্তু এমসিকিউতে মারাত্মক ইম্পর্টেন্ট। স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকারী এককে কি বলা হয়? স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকারী এককে কি বলা হয়? স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকারী এককে বলা হয় নিউরন। নিউরন কি মানব দেহের বা আমাদের দেহের ভিতরে সবচাইতে বড় কোষ কোনটা? তুমি বলো কি? নিউরন। নিউরন প্রধানত দুটি অংশ দিয়ে গঠিত। কি কি? কোষ দেহ, প্রলম্বিত অংশ। কোষ দেহ, প্রলম্বিত অংশ। নিউরন প্রধানত কি কি দ্বারা গঠিত? কোষ দেহ আর হচ্ছে প্রলম্বিত অংশ। কই গেল? এই যে কোষ দেহ, প্রলম্বিত অংশ, এই যে পড়াইছিলাম। কোষ দেহ কি? এইটুকু অংশ। আর প্রলম্বিত অংশ কি? এই যে এরপরে এই পাশের এগুলো হচ্ছে প্রলম্বিত অংশ, তাই না? এখন দেখো কোষ দেহ কি? নিউরনের প্রধান অংশ। কারণ স্বাভাবিক, এখানে নিউক্লিয়াস আছে। কোষ দেহ তাহলে কি? কোষ দেহ নিউরনের প্রধান অংশ। কোষ দেহ নিউরনের প্রধান অংশ। তার মানে এই যে কোষ দেহটা যে আমরা পড়ছি এখানে, এই কোষ দেহটা কি? নিউরনের প্রধান অংশ। এরপর কি? কোষ দেহ বিভিন্ন আকৃতির হয়, যেমন গোলাকার, ডিম্বাকার, নলাকার, যে কোনো এক রকমের আকৃতি হইতে পারে। কোষ দেহ কোষ আবরণী ও সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস দ্বারা গঠিত। আচ্ছা, কি বলছে? কোষ দেহ কোষ আবরণী, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস দ্বারা গঠিত। নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াস। এরপর কি বলছে? কোষ আবরণী। আমি বলছিলাম কি? আমি লিখছি হচ্ছে কোষ মেমব্রেন লিখছিলাম, তাই না? কোষ মেমব্রেন যেই কথা, প্লাজমা মেমব্রেন একই কথা, আবার কোষ আবরণী একই কথা। এক কথাই কি? জামা। কোষের কি? জামা, ঠিক আছে? এরপরে কি বলছিলাম? সাইটোপ্লাজম। এই যে ফাঁকা জায়গাগুলো এগুলো হচ্ছে সাইটোপ্লাজম। তার মানে তোমার কি এখন এটা মুখস্থ করা লাগবে যে হচ্ছে কোষ দেহ কি কি দ্বারা গঠিত? আমি তো চিত্র আঁকায় বারবার দেখাই দিছি। কোষ দেহ কোষ আবরণী, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস দ্বারা গঠিত। এখন এইখানে একটু বিষয় আছে। বিষয়টা হচ্ছে কি জানো? এই কোষ দেহ কখনো, আমরা জানি কি সকল কোষ বিভাজন হয় না? আমরা জানি কি সকল কোষের বিভাজন হয়? কিন্তু এই নিউরন কোষের কোনো বিভাজন হয় না। বিভাজন মানে কি? একটা কোষ থেকে আবার দুইটা কোষ, দুইটা থেকে চারটা কোষ, এভাবে কোষ তৈরি হওয়া, বৃদ্ধি পাইতে থাকা। বাট এই নিউরন কোষের কখনো বিভাজন হয় না, এটা মাথায় রাখবা। নিউরন কোষে কখনো বিভাজন হয় না। এই যে এই কোষে কোনো সেন্ট্রিওল থাকে না, তাই এরা অন্যান্য কোষের মতো বিভাজিত হয় না। তাহলে তোমার কাছে যদি কোশ্চেন আসে কোন কোষ কখনো বিভাজিত হয় না, কোন কোষ? নিউরন কোষ। কোন কোষ কখনো বিভাজিত হয় না? নিউরন। কোন কোষ কখনো বিভাজিত হয় না? নিউরন। আশা করি বোঝা গেছে। কি ব্যাপার, সোজা হয় না কেন? হ্যাঁ। এবার আসছে হচ্ছে কোষ দেহ আমাদের পড়া শেষ। এখন আসছে প্রলম্বিত অংশ। প্রলম্বিত অংশকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অ্যাক্সন আর একটা কি? ডেন্ড্রন। ডেন্ড্রন বলতে কি? এই যে বলছিলাম আমি এখানে প্রথমে এইট্রিট করে বাহির করছিলাম, মনে আছে? এগুলো ছিল হচ্ছে ডেন্ড্রন। এই ডেন্ড্রন থেকে এই যে চিকন চিকন শাখাগুলো বাইর হয়েছে এগুলোকে বলা হয় ডেন্ড্রাইট। তার মানে প্রলম্বিত অংশের যে কয়টা প্রলম্বিত যে অংশটা, এই প্রলম্বিত অংশ কয় প্রকার? এই এক্সন আর হচ্ছে এক্সন হচ্ছে এইটা, আর হচ্ছে এই ডেন্ড্রন, ঠিক আছে? এই দুইটা। ওকে, এক্সন
কোষদেহ থেকে উৎপন্ন লম্বা সুতার মতো অংশকে একজন বলে। এই যে এটাকে বলা হয় একজন। এখন তোমাকে একজনের সংজ্ঞা মুখস্থ করা লাগবে? একজনের সংজ্ঞা মুখস্থ করা লাগবে? লাগবে না। এখন একজনের যে প্রান্তে কোষদেহ থাকে তার বিপরীত প্রান্ত থেকে শাখা বাইর হয়। এটা তেমন একটা গুরুত্বপূর্ণ না। শাখা বাইর হয় বলতে কি বুঝাইছে, বুঝছো তুমি? আচ্ছা, এটা বুঝাই দিই। একজনের যে প্রান্তে কোষদেহ থাকে, এই যে একটা একজন, এই যে একটা একজন, এই একজনের এই প্রান্তে কোষদেহ আছে না, তার মানে অপর প্রান্তটা তো ফাঁকা। এই প্রান্তের এই প্রান্তের এইগুলোকে বলা হচ্ছে শাখা। বলতেছে কি শাখা, বলছে কি যে হচ্ছে একজনের যে প্রান্তে কোষদেহ থাকে তার বিপরীত প্রান্তে শাখা বের হয়। এই যে এই শাখাগুলোর কথা বলতেছে। ঠিক আছে, বোঝা গেছে? সিম্পল। এরপরে সাধারণত একটি নিউরনে একটি মাত্র একজন থাকে। এখানে কি একটা মাত্র একজন? সব নিউরনে একটি মাত্র একজন থাকে। ঠিক আছে, সাধারণত। এখন ডেনড্রন, কোষ দেহের চারিদিক থেকে উৎপন্ন শাখাগুলোকে ডেনড্রন বলে। এই যে ডেনড্রন, এগুলো বেশি লম্বা হয় না। ডেনড্রন থেকে সৃষ্ট শাখাগুলোকে ডেনড্রাইট বলে। তাহলে ডেনড্রাইট কাকে বলে? ডেনড্রন থেকে সৃষ্ট শাখা, এই যে এগুলোকে বলা হচ্ছে কি? এগুলোকে বলা হচ্ছে ডেনড্রাইট। এগুলোকে কি বলা হচ্ছে? ডেনড্রাইট। ওকে, এখন এদের দ্বারা স্নায়ু তাড়না নিউরনের দেহের দিকে, এদের দ্বারা মানে এই যে ডেনড্রাইটের দ্বারা স্নায়ু তাড়না, যে কোনো উদ্দীপনা, স্নায়ু তাড়না বা যে কোনো উদ্দীপনা কি হয়, এই কোষ দেহের দিকে আসতে থাকে এই ডেনড্রাইটের মাধ্যমে। আচ্ছা, এটা এখন এতটা গুরুত্বপূর্ণ না। এরপরে পরিপৃষ্ঠতে আমরা চলে আসলাম, পরিবাহিত হয়। এখন একটি স্নায়ু কোষের একজন অন্য একটি স্নায়ু কোষের ডেনড্রাইটের সাথে মিলিত হওয়ার স্থানকে সিন্যাপস বলে। আচ্ছা সরি, ওইখানে আমি সিন্যাপসিস পড়াইছি, তাই না? সরি, সিন্যাপস হবে এখানে, সিন্যাপস হবে, সিন্যাপস হবে এখানে। তিনটা করে রাখলাম, সিন্যাপস হবে। কি হয়েছে? সংজ্ঞাটা মনে আছে? কি বললাম এইমাত্র? একটি স্নায়ুকোষের একজন অন্য একটি স্নায়ুকোষের ডেনড্রনের সাথে মিলিত হওয়ার স্থানকে সিন্যাপস বলে। এটা মুখস্থ করা লাগবে? এত সুন্দর করে ওখানে দেখাই দিছি, এরপরে তার মুখস্থ করা লাগবে না। সিন্যাপসের মাধ্যমে স্নায়ু তাড়না এক স্নায়ুকোষ থেকে অন্য স্নায়ুকোষে পরিবাহিত হয়। এই যে সিন্যাপস কি? সিন্যাপস তো তোমার হচ্ছে দুইটা স্নায়ুকোষের সংযোগ সাধন করতেছে, তাই না? দুইটা স্নায়ুকোষের মধ্যে কি সংযোগ তৈরি করতেছে। তার মানে কি করতেছে? স্নায়ু তাড়না এক স্নায়ুকোষ থেকে অন্য স্নায়ুকোষে পরিবাহিত হয়। এখন এইখানে নিউরনের কাজ দেওয়া আছে, এই তিনটা লাইনে নিউরনের কাজ দেওয়া আছে। এটা আমাদের ঠাড়া মুখস্থ করে ফেলা লাগবে। নিউরনের কাজ কি? উদ্দীপনা পরিবহন করা, প্রাণী দেহের ভিতরে ও বাইরের পরিবেশের সাথে সংযোগ রক্ষা করা, প্রাণী দেহের ভিতরে এবং বাইরের পরিবেশের সাথে সংযোগ রক্ষা করা, প্রাণী দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে সমন্বয় সাধন করা, মস্তিষ্কে স্মৃতি ধারণ করা। এই যে আমরা পড়া যে মনে রাখতেছি, এই পড়া মনে রাখার কাজ তার মানে কে করতেছে? নিউরন করতেছে। আমরা যে খাবার খাইছি কিনা, সকালে কি খাইছি, দুপুরে কি খাইছি, কেউ জিজ্ঞাসা আমরা যে বলতে পারি, কেউ আজ করলে আমরা যে বলতে পারি, এগুলো আমাদের মাথায় ধরে রাখতেছে কে? এই নিউরন। এরপরে আমরা যে চিন্তা করতেছি, কোনো একটা পড়া বুঝতে পারতেছি না, কোনো একটা ম্যাথ বুঝতে পারতেছি না, বারবার যে চিন্তা করতেছি, এই চিন্তাটা কে করতে সাহায্য করতেছে? নিউরন। চিন্তাটা কে করতেছে? নিউরন। ঠিক আছে, বিভিন্ন কাজে নির্দেশ দেওয়া, পরিচালনা করা, এগুলো কি নিউরনের কাজ। তার মানে তোমার কাছে যদি কোশ্চেন আসে এখন নিউরনের কাজ কি, তুমি সিম্পলি বলবা যে হচ্ছে মস্তিষ্কের মনে রাখা বা হচ্ছে স্মৃতি ধারণ করা, এরপর চিন্তা করা, বিভিন্ন কাজের নির্দেশ দেওয়া, এরপরে কি সার্বিক দেহের পরিচালনা করা, এরপরে কি আমি নিজে বানা বলতেছি এগুলা, উদ্দীপনা পরিবহন করা, এরপরে হচ্ছে আমাদের দেহের ভেতরের ও বাহিরের পরিবেশের সাথে সংযোগ রক্ষা করা। মানে এই জিনিসটা বলতে কি বুঝাইছে? বাহিরের টেম্পারেচার বা হচ্ছে পরিবেশের টেম্পারেচার অনেক সময় কম থাকে না, আমাদের দেহের টেম্পারেচার বেশি থাকে। তখন এই যে দুইটার মধ্যে টেম্পারেচারে যে ইকুয়াল করে বা তোমার হচ্ছে টেম্পারেচার যে সমান করে, ঠিক আছে, এই জিনিসটা রক্ষা করে বা হচ্ছে এই জিনিসটা যে এরপর প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের মধ্যে কাজের সমন্বয় সাধন করে, এগুলো শেষ। ঠিক আছে, এখন স্নায়ুতন্ত্রকে 3 ভাগে ভাগ করা যায়। এই যে স্নায়ুতন্ত্র আমরা এতক্ষণ ভরা যে পড়লাম, এই স্নায়ুতন্ত্রকে 3টা ভাগে ভাগ করা যায়: কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। ঠিক আছে, এটা জাস্ট একটুখানি আজকের মতো পড়ে রাখো, নেক্সট ক্লাসে আমি বুঝাবো এটা। ঠিক আছে, এখন
আমরা আজকের দিনে কি বললাম তেমন কিছু কিন্তু পড়ি নাই। প্রথমে স্নায়ুতন্ত্রের এই সংজ্ঞাটা এখান থেকে জাস্ট পড়বো, তারপরে স্নায়ুতন্ত্রের প্রধান অংশ কি, মস্তিষ্ক, এটা পড়বো। দেন পড়বো স্নায়ুতন্ত্রটা হচ্ছে গঠন ও কার্যকারী একক হচ্ছে স্নায়ু কোষ বা নিউরন, এটা পড়বো। নিউরন আমাদের দেহের সবচাইতে বড় কোষ, এটা পড়বো। তারপর নিউরন কখনো কোষ বিভাজন করে না, কি কারণে? কারণ এর মধ্যে সেন্ট্রিওল নাই, এই কারণে। এরপর নিউরনকে প্রধানত দুইটা অংশে ভাগ করা যায়, কোষ দেহ আর হচ্ছে প্রলম্বিত অংশ। কোষ দেহ কি দ্বারা গঠিত? কোষ আবরণী বা হইছে তার জামা, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস দ্বারা গঠিত। এরপর প্রলম্বিত অংশ দুইটা অংশে বিভক্ত, অ্যাক্সন ও ডেনড্রন। দেন অ্যাক্সন কি? অ্যাক্সন হচ্ছে লম্বা সুতার মতো অংশটা। আর ডেনড্রন কি? ডেনড্রন হচ্ছে কোষ দেহের ভিতর থেকে হচ্ছে যে প্রলম্বিত চিকন চিকন অংশগুলো বাহির হয়, কোষ দেহের চারিদিক থেকে উৎপন্ন শাখাগুলোকে ডেনড্রন বলে। শেষ। এরপরে আরেকটা জিনিস আছে, সিন্যাপসটা আছে। এখান থেকে সিন্যাপসটা আছে, সিন্যাপসের সংজ্ঞাটা পড়া লাগবে। এরপরে হচ্ছে নিউরনের কাজগুলো পড়া লাগবে। তেমন বেশি পড়া নাই কিন্তু। এই নিউরনের চিত্র যারা মনে রাখবা তাদের জন্য এটা একদম সিম্পল হয়ে যাবে, ইজি হয়ে যাবে। ঠিক আছে, একদম ইজি হয়ে যাবে। এখন দেখো, আমরা এমসিকিউ সলভ করি। স্নায়ুতন্ত্র গঠন ও কাজের এককে কি বলা হয়? নিউরন বলা হয়। পড়া লাগবে। কোনটি স্নায়ু কোষ? নিউরন বলা লাগে। মানবদেহের দীর্ঘতম কোষ কোনটি? নিউরন। নিচের কোনটি কোষ দেহের অন্তর্ভুক্ত? কোষ দেহের অন্তর্ভুক্ত কি ছিল? তিনটা ছিল, এই মাত্র পরে আসছি। নিউরনে কোনটি থাকে না? সেন্ট্রিওল থাকে না, যার কারণে সে কোষ বিভাজন করে না। কতবার আসছে দেখছ? সরি, কোথায় গেল? এরপরে নিউরন কোষ বিভাজিত হয় না কারণ সেন্ট্রিওল নাই। দেখছ, যশোর বোর্ডে আসছে। এক্সনের উপস্থিতি স্থল কোথায়? এক্সন কোথায় থাকে? কোষ দেহে থাকে। এক্সনের উপস্থিতি স্থল বলতেছি। এক্সন কোথা থেকে উৎপন্ন হয়? কোষ দেহ থেকে উৎপন্ন হয়। এক্সনের আকৃতি কেমন? লম্বা সুতার মতো, এই যে সুতা। এরপর কোষ দেহ হতে উৎপন্ন লম্বা সুতার মতো অংশকে কি বলা হয়? এক্সন। একদম সব সিম্পল হয়ে গেছে। স্নায়ু ধারণা এক স্নায়ু কোষ থেকে অন্য স্নায়ু কোষে কোনটির মাধ্যমে যায়? সিন্যাপসের মাধ্যমে যায়। স্নায়ু ধারণা পরিবহনের মাধ্যম কোনটি? সিন্যাপস, এখানে বানানো ভুল লেখছে। এরপর দেহের বিভিন্ন অঙ্গে কাজের সমন্বয় সাধন করার প্রধান কাজ কোনটি করে আর কি? কোনটি প্রধান কাজ? দেহের বিভিন্ন অংশের সমন্বয় সাধন করা কোনটি প্রধান কাজ? নিউরন বা স্নায়ু কোষ। স্নায়ুতন্ত্রের প্রধান কাজ কি? উদ্দীপনা পরিবহন করা, কাজের সমন্বয় করা, পরিবেশের সাথে সম্পর্ক রাখা, তিনটাই হবে। And then এরপরে নিউরনে কোষ দেহের আকৃতি কি? ওইখানে দেখছিলাম গোলাকার, ডিম্বাকার, নক্ষত্রাকার, তিনটাই ছিল এখানে। এটা তেমন একটা গুরুত্বপূর্ণ না, এটা কলেজের আসা একটা কোশ্চেন। এরপরে স্নায়ুতন্ত্রের কাজ কি? উদ্দীপনা পরিবহন করা। এরপরে কি স্নায়ু কোষের কাজ বা নিউরনের কাজ। তিনটাই হবে। এরপরে এই যে চিত্র দিয়ে দিছে, এখন বলছে চিত্রে কোন অংশটির সাহায্যে কোষটি অপর নিউরনের সাথে যুক্ত হয়? কোন অংশের সাহায্যে? ডি অংশ কি? ডেনড্রনের সাহায্যে। মনে আছে? ডেনড্রনের সাহায্যে। চিত্রে বি অংশটির আকৃতি কেমন? বি অংশটা কি? নিউক্লিয়াসের আকৃতি কেমন হতে পারে? গোলাকার, ডিম্বাকার, তারকাকার, তিনটাই হতে পারে। তারপরে ইহা কোষ আবরণী, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস দ্বারা গঠিত। বি অংশটা কি? বি অংশটা হচ্ছে কোষ দেহ। বি অংশটা হচ্ছে কোষ দেহ। কোষ দেহ কি দুই প্রকার? না, কোষ দেহ কোনো প্রকার নাই। ঠিক আছে, তার মানে অ্যান্সার হবে 1 ও 2। সিম্পল, শেষ। আশা করি তোমাদের এই ক্লাসটা ভালো লাগছে। এবং প্রথমে আমি কি কারণে চিত্র আঁকাইছিলাম এখন কি মাথায় ঢুকতেছে? এই চিত্র সবাইকে আঁকানো লাগবে, সবাই আঁকাবা এই চিত্র। তোমাদের আজকের কাজ কি? এই চিত্র সুন্দর করে আঁকাবা। সুন্দর করে আঁকায়া আমাদের যে মেইন গ্রুপ আছে ফাঁকিবাজদের পাঠশালা, মেইন গ্রুপ, এই প্রাইভেট গ্রুপ না, মেইন গ্রুপে এই হচ্ছে নিউরনের চিত্র আঁকায়া পোস্ট করবা। ঠিক আছে, দেখবো আমি কে কত সুন্দর করে পোস্ট করতে পারো, কে কত সুন্দর করে আঁকাইতে পারো। আজকের কাজ কি? এই নিউরনের চিত্র আঁকায়া সুন্দর করে লিখবা কোনটা কি, কোনটা ডেনড্রন, কোনটা অ্যাক্সন, কোনটা কোষ দেহ, কোনটা প্রলম্বিত অংশ, এরপর কোনটা মায়োলিন সিট, এগুলো সব কিছু লিখবা। ঠিক আছে, ওকে। পড়ার কথা যেন মনে থাকে সবাই। এখন মনে হয় 30 জন আছে এই গ্রুপে, 30 জন স্টুডেন্ট আছে, 30 জনের 30 জনকেই এটা করা লাগবে। কিন্তু প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই যে কষ্ট করে ক্লাসগুলো করতেছ,
এই কষ্ট করে ক্লাসগুলো করার উদ্দেশ্য কি? অবশ্যই পরীক্ষাতে ভালো করা, তাই না? অবশ্যই পরীক্ষাতে ভালো করা। এখন আমাদের পরীক্ষা কয়টা আছে? অর্ধবার্ষিক পরীক্ষা আছে, বার্ষিক পরীক্ষা আছে, টেস্ট পরীক্ষা আছে, আর হচ্ছে জেএসসি পরীক্ষা আছে। আমাদের মেইন টার্গেট কি? মেইন টার্গেট হচ্ছে জেএসসি। কারণ জেএসসিতে তো বৃত্তি পাওয়া লাগবে, তাই না? জেএসসিতে বৃত্তি পাওয়া লাগবে, বৃত্তি পাওয়াই তো আমাদের মূল টার্গেট। এখন কথা হচ্ছে জেএসসিতে বৃত্তি পাওয়ার জন্য অগোছালোভাবে পড়লে হবে না, অগোছালোভাবে পড়লে হবে না, পড়াটা একটু গোছায় নিয়ে আসা লাগবে। কিভাবে গোছানো লাগবে? সর্বপ্রথম তোমাকে বইটা একদম এ টু জেড, বইটা একদম এ টু জেড, যেই বোর্ড বই আছে আমাদের বিজ্ঞান, বিশ্ব পরিচয়, আইসিটি, যে বইগুলো আছে এই বইগুলো এ টু জেড পড়া লাগবে। প্রত্যেকটা পৃষ্ঠা পড়া লাগবে এবং প্রত্যেকটা পৃষ্ঠা থেকে ইম্পর্ট্যান্ট লাইনগুলো দাগায় নেওয়া লাগবে, ঠিক আছে? দাগানো লাগবে, ইম্পর্টেন্ট লাইনগুলো দাগায় ফেলা লাগবে। এইভাবে সবগুলো চ্যাপ্টার শেষ করা লাগবে, সবগুলো চ্যাপ্টার। এখন খালি কি দাগায় রাখলেই হবে? না, বই প্রথমে দাগায় ফেলা লাগবে। তারপরে ধরো তুমি একটা চ্যাপ্টার পড়ছো, ওই চ্যাপ্টারের বইটা দাগায় ফেলছো, এরপরে তোমার গাইডে যাওয়া লাগবে। গাইড থেকে যত এমসিকিউ আছে সব সলভ করে ফেলা লাগবে এবং বিগত বছরের কোশ্চেন যেগুলো থাকবে সেগুলোকে গুরুত্ব দেওয়া লাগবে, ঠিক আছে? পাস্ট কোশ্চেনগুলোকে গুরুত্ব দেওয়া লাগবে, পাস্ট কোশ্চেনকে। সেমভাবে সিকিউ এর ক্ষেত্রেও সেম, পাস্ট কোশ্চেনগুলো মারাত্মক ইম্পর্টেন্ট এবং তোমার পাস্ট কোশ্চেনের টাইপ থেকে আসবে, ঠিক আছে? এরপরে থাকতেছে হচ্ছে শর্ট কোশ্চেন। তুমি যখন এই বইটা যখন সুন্দর করে পড়বা তোমার অটো শর্ট কোশ্চেন হয়ে যাবে, ঠিক আছে? এই পদ্ধতিতে তোমার বইয়ের সবগুলো চ্যাপ্টার শেষ করা লাগবে এবং খালি তুমি একবার করে পড়ে শেষ করে রাখলা তাহলে হবে না। রিভাইজ ছাড়া এগুলো পড়ে কোনো লাভ হবে না। এখন কথা হয়েছে, ম্যাক্সিমাম স্টুডেন্টরা ধরতেই পারে না যে হচ্ছে কোন এমসিকিউগুলো ইম্পর্টেন্ট এবং কোন সিকিউগুলো ইম্পর্টেন্ট, এমসিকিউগুলো আসলে কিভাবে সলভ করা উচিত, সিকিউগুলো কিভাবে সলভ করা উচিত। সিকিউ বলতে ক্রিয়েটিভ কোশ্চেন, সৃজনশীলের কথা বলতেছি। কিভাবে সলভ করা উচিত, বইটা কিভাবে দাগানো উচিত, ম্যাক্সিমাম স্টুডেন্ট জানে না। বইয়ের প্রত্যেকটা লাইন হুবহু মুখস্থ করতে যায়, হুবহু মুখস্থ করে, হুবহু বানান কি লিখলাম, হুবহু, হ্যাঁ হুবহু প্রত্যেকটা লাইন মুখস্থ করতে যায়। এটা কখনোই পসিবল না, মুখস্থ করে তুমি মুখস্থ রাখতেও পারবে না। এর জন্য গোছানো ওয়েতে শুধুমাত্র ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোই দেখানো লাগবে, ঠিক আছে? আচ্ছা, তোমরা এইভাবে গোছানো ওয়েতে যদি নিজেরা পড়তে পারো তাহলে তো অনেক ভালো। আর যদি নিজেরা না পড়তে পারো তাহলে তোমরা আমাদের এই কোর্সটাতে জয়েন হতে পারো। দেখো, বিগত বছর আমাদের এই কোর্সে প্রায় 300-র উপরে স্টুডেন্ট যুক্ত ছিল। এই কোর্সটা হচ্ছে আমাদের বিজ্ঞান, বিশ্ব পরিচয় ও আইসিটির। দেখো 300-র মতো স্টুডেন্ট যুক্ত ছিল এবং অনেকেই বৃত্তি পাইছে, ঠিক আছে? এবং তারা দেখো যে আমাদেরকে জানাইছে পুরো মতিঝিল থানায়ও দ্বিতীয় স্থান অধিকার করছে। এরপরে আরও আছে, এই যে এ তো অনেক খুশি। এরকম অনেকেই বৃত্তি পাইছে, সবাই আমাদেরকে জানাইছে, ঠিক আছে? এখন তোমরা কি চাও যে এইভাবে গোছানো বইতে প্রিপারেশনটা নিতে? এভাবে গোছানো ওয়েতে বৃত্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া লাগবে এবং এটা এখন থেকেই শুরু করা লাগবে। এই যে এইখানে কোন কোন সাবজেক্ট পড়ানো হবে, এখানে বিশ্ব পরিচয় SBI 2.0 আমাদের এই কোর্সটা, ঠিক আছে? কোর্সের নাম কি? SBI 2.0। এখানে সায়েন্স মানে বিজ্ঞান, বিশ্ব পরিচয়, আইসিটি, 3টা সাবজেক্ট এবং একদম A to Z কভার করে দেওয়া হবে। 3টা সাবজেক্ট একদম A to Z আমি তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য MCQ, তারপরে হচ্ছে সিকিউ, শর্ট কোশ্চেন এবং হচ্ছে দাগানো বই সব কিছু। এখন তাহলে বলো, এরকম একটা গোছানো কোর্সে অবশ্যই তোমার ভর্তি হয়ে তোমার বিজ্ঞান, বিশ্ব পরিচয় এবং আইসিডি এই 3টা প্রিপারেশন কমপ্লিট করে ফেলা উচিত। অতি শীঘ্রই ভর্তি হয়ে যাও। এবং আমাদের এই কোর্সের মূল্য ছিল হচ্ছে 1000 টাকা, কিন্তু এখন ডিসকাউন্টে 699 টাকাতে ভর্তি হতে পারবো এবং এই ডিসকাউন্ট বেশি দিন কিন্তু থাকবে না, 699 টাকা। ঠিক আছে, ভর্তি হওয়ার জন্য কী কল লাগবে? জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কল দিবা বা সরাসরি কল দিবা বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, ঠিক আছে? ওকে, তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।